জিসান, শুনলাম তুমি নাকি স্কুলে। মামু মামু চুপ করো, আমি তো মজা করছিলাম। তার বৌমা কি সব ঠিকঠাক তো তোমাদের মধ্যেই শুনলাম, তোমাদের নাকি সংসার ভেঙে যাচ্ছিল। মামু তো প্রায় পাগল হয়ে যাচ্ছিল বউ হারানোর। একটু পরেই দুজনে মিলে খেতে চলে গেল। জিসানের কথা শুনে রুহি আর শখ হেসে ফেল। আয়ান রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে রাফির দিকে। রিয়া কেমন আছে জিসান? তোমাদের মধ্যে সব ঠিকঠাক তো? মামু তুমি বেশি কথা বলতে শিখে গেছো, ভুলে যেও না মামু, আমি তোমার বাবা হই, ভদ্রভাবে কথা বলো। কি রে, রিয়াকে তোরা দুইজন এমন করে কথা বলছিলি কেন? ও কিছু না আম্মু, তুমি এসব বুঝবে না, এটা আমাদের বাবা ছেলের ব্যাপার। দেবো একটা। যাও পড়তে বসো। শুক্রবারে কিসের পড়া আম্মু? আজকে একটু আরাম করব। কথাটা বলে দৌড়ে চলে গেল জিসান। আম্মু, অনেক হয়েছে, আর না। আজকে যদি আয়ান ভাইয়ার কাছে না নিয়ে যাও না, তাহলে আমি একাই চলে যাব। অনেক ধৈর্য ধরেছি, আর না। আচ্ছা বাবা, রাগ করিস না। আজ বিকেলে যাব তোকে আয়ানদের কাছে। এবার খুশি? হ্যাঁ আম্মু, অনেক অনেক খুশি। আর ধৈর্য ধরতে পারছি না, কখন বিকেল হবে। এটা শুনে মুনতাহা দৌড়ে রুমে গেল, শুভকে ফোন করে সবকিছু বলে দিল। এখন কি হবে মুনতাহা? খুব বড় একটা ঝড় আসতে চলেছে। আর কোনো রাস্তা নেই মিহুকে আটকানোর। আচ্ছা, আমরা সবাই যাব নাকি? তখন কিছু একটা করা যাবে। রাখো, কাজ করছি। আচ্ছা ঠিক আছে। বউ, কি? ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। শুভ হেসে কল কেটে দিল। সেদিনই মুনতাহা শুভর সাথে চলে আসছে। ওদের সম্পর্কে আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। দুজন দুজনকে চোখে হারায়, ভালোবাসাটা আগের থেকেও দ্বিগুণ বেড়ে গেছে। খুব সুখে কাটছে শুভ আর মুনতাহার জীবন। শুভ মুনতাহাকে সবকিছু বলছে মিহুর ব্যাপারে। মুনতাহা বেশ চিন্তায় পড়ে গেল। তার বোন এমন দুঃখী, আবার নতুন কোনো বিপদ এসে তার জীবনটা তছনছ করে দেবে না তো? কয়দিন হলো মুনতাহার মনটা কুড়াচ্ছে, মনে হচ্ছে খারাপ কিছুই হতে চলেছে। শখ মুনতাহার সাথে কথা বলে না। সেদিনের পরে আর কারোর সাথে কারো কথা বা দেখা হয়নি শখের। আয়নাব সাহেব লুকিয়ে লুকিয়ে খোঁজ খবর নিয়েছে শখের। এইভাবেই চলছিল তাদের জীবন। বিকেলবেলা সবাই মিলে চৌধুরী বাসায় আসলো। মিহু খুব খুশি, কতদিন পরে তারা আয়ানকে দেখতে পারবে। কলিং বেলে চাপ দিতেই শখ দরজা খুলে দিল। শখকে দেখে মিহু ভ্রু কুঁচকে দেখালো। শখকে পাশ কাটিয়ে আয়ানের বাবার কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলল, মামু, কেমন আছো? আরে মিশুমা, কেমন আছিস? কতদিন পরে দেখলাম। এতদিন পরে বুঝি আমাদের কথা মনে পড়লো? আরে মামু, আর বলো না, আমি সেই কবেই বাংলাদেশ এসেছি। তোমাদের বাসায় নিয়ে আসার জন্য সেই কবে থেকে আম্মুকে বলছি, আম্মু তো নিয়েই আসছে না। কি রে, ছোট মিশু সত্যি কথা বলছে? জি ভাইজান, মিহু সত্যি কথাই বলছে। আরে মিহু, যে কখন এলি? এখানে দাঁড়িয়ে আছিস কেন? বস। আপু ভেতরে আসুন, বসুন। শুভ বাবা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো মামুনি, তুমি ভালো আছো? মুনতাহা শখের দিকে তাকিয়ে আছে। শখ একবারও মুনতাহার দিকে তাকায়নি, দূরে এক কোণে দাঁড়িয়ে আছে। শখ, আয় তো আমার সাথে। রুহির মাথা ব্যথা করছে, শুয়ে আছে, আমার সাথে সাহায্য করবি? আচ্ছা আম্মু চলো। মামুনি, এই মেয়েটাকে তোমাদের বাসার নতুন কাজের লোক নাকি? তোমরা পারো মামুনি? কাজের লোকদের এত মাথায় করে নেওয়া লাগবে কেন? দেখে তো মনে হচ্ছে এই বাসারই মেয়ে। মিহু, তুই পাগল হয়ে গেছিস? ও কেন কাজের লোক হতে যাবে? একদম কাজের লোক বলবি না, ও আমার মেয়ে। কাজের লোককে কাজের লোক বলবো না? তাহলে কি বলবো? আমি জানি তুমি কাজের লোকদের কতটা ভালোবাসো। আপু তোমার কোথাও ভুল হচ্ছে। আমি এই বাসার কাজের লোক না। আমি এই বাসার একমাত্র ছেলে আয়ান চৌধুরীর বউ শখ চৌধুরী। এই মেয়ে, তোমার সাহস তো কম না? কাজের লোক হয়ে মালিকের বউ হবার স্বপ্ন দেখো? সাহসের কি আছে রে মিহু? সব তো সত্যি কথাই বলছে। শখ আমার বউ, আর একদমই ওকে কাজের লোক বলবি না। বিষয়টা আমার একদম ভালো লাগছে না। কেন, তোদের কার্ড শুভর কাছে দিয়েছিলাম, শুভ বলে নাই? তোকে অনেক কয়বার ফোনও করা হয়েছে, তুই ধরিস নাই। আয়ান ভাইয়া, তুমি মজা করছো আমার সাথে, তাই না? দেখো, আমি একদম তোমার মনের মতো হয়ে এসেছি। আমাকে আর ফিরিয়ে দিতে পারবে না। এবার আমাকে বিয়ে করবে তো আয়ান ভাইয়া? মিহুর কথা শুনে শখের ভিতর থুক করে উঠল। কি বলছে মেয়েটা? মিহুর তুই আর ছোট নেই, তাই বাচ্চাদের মতো বায়না ধরা বন্ধ কর। তুমি এই মেয়ের জন্য আমার সাথে এমন করছো, তাই না? তুমি যদি আমার না হও, তাহলে আমি তোমাকে কারো হতে দিব না।
বলে দৌড়ে গিয়ে শখের গলার টিপে ধরলো। শখ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মিহুর শক্তির সাথে পেরে উঠছে না। এখনো শখের শরীর দুর্বল, শখের দম বন্ধ হয়ে আসছে। এই বুঝি দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যায়। আয়ান রেগে গিয়ে শখের থেকে মিহুকে ছাড়িয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে মিহুকে থাপ্পড় বসিয়ে দিল। মিহু শখের গলা ছাড়ার সাথে সাথে শখ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, পুরো শরীর কাঁপছে। আয়ান তাড়াতাড়ি করে শখের কাছে গিয়ে সবার সামনে শখকে বুকে জড়িয়ে নিল। তাল সামলাতে না পেরে মিহু নিচে পড়ে গেল। তুই নিজেও জানিস না মিহু, তুই কোথায় হাত দিয়েছিস। তোর এই হাত যদি আমার কলিজায় আঘাত করে, তোর এই হাত আমি ভেঙে গুড়িয়ে দিব। শখ শুধু আমার বউ না, শখ আমার কলিজা। সেই কলিজায় আঘাত করলে তাকে খুন করতেও আমি দুবার ভাববো না। প্রচণ্ড রেগে বলল। আয়ানের এমন রূপ দেখে সবাই ভয়ে কেঁপে উঠল। আয়ান, তুই এই 2 দিনের জন্য নিজের বোনকে মারছিস? 2 দিনের মেয়ে কাকে বলছো ফুপি? তোমার মেয়ের আগে ভেবে নেওয়া উচিত ছিল ও কার কলিজায় আঘাত করছে। আয়ান, তুমি এই মেয়ের জন্য আমাকে মারলে। আমি আজ সব কিছু শেষ করে দিব। তুমি আমাকে এভাবে ঠকালে আয়ান। তোমার জন্য কি করিনি আমি? একদম তোমার মনের মতো হয়ে তোমার সামনে এসেছি। তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে। হ্যাঁ, তুই তো মিহুকে কথা দিয়েছিলে তুই মিহুকে বিয়ে করবি, নিজের কথা রাখলি না। মিহু, তুই ছোট নস যে তোকে দুধ ভাত বলে বোঝাতে হবে। তুই ছোট ছিলি, তোর পাগলামি বেশি হয়ে যাচ্ছিল, তাই তোকে শান্ত করার জন্য বলছি। কথা দিলাম কবে। আর ফুপি, মেয়ের সাথে তোর মাথাটাও খারাপ হয়ে গেছে। তুমিও কি মেয়ের মতো পাগল হয়ে গেল? শুভ, তোর মা আর বোনকে ভালো করে বোঝা। শুভ, তুই সব জানতি, তুই সব জেনে শুনে বোনের এত বড় ক্ষতি করলি। তুই তো জানতি তোর বোন আয়ানকে কতটা ভালোবাসে, আয়ানের জন্য কতটা পাগল। মা, আয়ান ভাইয়ের শখকে ভালোবাসে। মিহু আয়ান ভাইয়ের কাছে সুখী হতো না। ভালোবাসা না থাকলে সংসার করা আর না করা একই কথা। চুপ কর বেয়াদব ছেলে। ভাই হয়ে বোনের এত বড় ক্ষতি করলি, আমি তোর মুখেও দেখতে চাই না। আর তোর জন্য আমাদের বাসার দরজা বন্ধ। আরে ভাইয়া, তুই তো তোর ভালোবাসার মানুষকে পেয়ে গেলি। আমি নিজে গিয়ে তোর আর ভাবি মনিকে নিয়ে আসলাম, আর তুই আমার ভালোবাসার মানুষটাকে আমার থেকে দূরে সরিয়ে দিলি। কেমন ভাই রে তুই? তোর মতো ভাই শত্রুরও যেন না হয়। মিহু শোন। তার আগে মিহু কাছের ডাইনিং টেবিলটা ভেঙে টুকরো টুকরো করে ফেলল। ফুপি, তুমি তোমার এই পাগল মেয়েকে নিয়ে চলে যাও, আর একটা ভালো ডক্টর দেখিয়ে নিও। টাকা লাগলে বলবে, আমি দিয়ে দিব। আজ সব কিছু শেষ করে দিব। কথাটা বলেই বাসার জিনিসপত্র ছুঁড়ে মারছে। মিসেস নীলিমা চৌধুরী বেশ বিরক্ত মিহুর কাঁদে। আব্রাহাম চৌধুরী শান্ত হয়ে বসে আছেন। শুভ আর মুনতাহা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। আওয়াজ পেয়ে রুহি রুম থেকে বেরিয়ে আসলো। এসব দেখে রুহির রাগ সপ্তম আকাশে উড়ে গেল। খুব যত্ন করে সব তৈরি করেছিল, আর এই মেয়ে নাকি সবকিছু নষ্ট করে দিল। রুহি রেগে গিয়ে মিহুর গায়ে থাপ্পড় বসিয়ে দিল। এই মেয়ে, তুই যদি আমার সাজানো জিনিসে আর একবার হাত দিয়েছিস, আমি তোর হাত ভেঙে দিব। আর বাবা মা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো বিয়ে হয়ে গেছে জন্য এতটা পর হয়ে গেছি। আমার শখের ডাইনিং টেবিল আর এই ফুলদানিগুলো আমি কত ভালোবেসে কিনেছিলাম। আমার প্লাস প্লেট, এগুলো আমি কলেজের পিকনিকে গিয়ে কিনে নিয়ে আসছিলাম। কত দূর থেকে কতটা কষ্ট করে নিয়ে আসছিলাম। এখন বুঝলাম বিয়ে দেওয়ার সাথে সাথে এতটা মূল্যহীন হয়ে গেছি তোমাদের কাছে। রুহি, তুমি? একদম অজুয়া দিবে না বাবা। তোমার এই বোনের বেয়াদব মেয়ে হয়ে একদম কথা বলতে আসবে না। আমি জানি তোমাদের কাছে আমার কোনো মূল্য নেই। এক্ষুনি আকাশকে কল করব, আমাকে এড়ে নিয়ে যায়। মরে গেলেও তোমাদের বাসায় আসবো না। শোনা মেয়ে, আমার বাজে কথা বলবি না। শোনা, আমি তোর মাই হই না। এসব কথা শুনলে সহ্য করতে পারি না। তোর সব জিনিস ঠিক আছে মা, ওগুলো নষ্ট করতে দিব না ভেবে আমি সেম সব কিছুর কপি আনিয়ে সাজিয়ে রাখছি। কোথাও যাস না মা, তুই চাইলে আমি তোকে দেখাতে পারবো। মায়ের কথা শান্ত হলো রুহি। এই মেয়ে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, বেরিয়ে যা। বলে মিহুকে দরজার বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। দেখলেন ভাইজান, রুহি কেমন করলো? ভাইজান কি করবে ফুপি? তুমি আসলে শুভকে নিয়ে আসবে, না হলে একা আসবে। তোমার ওই পাগল মেয়েকে নিয়ে আসবে না। আর শুভ ভাই আমার, আয় আমার সাথে আয়। কতদিন তোকে দেখি না, অনেক গল্প করব। মুনতাহা, এসো।
কথাটা বলে আয়ানের রুমের দিকে গেল রুহি। আব্রাহাম চৌধুরীর ছেলে মেয়েকে বেশ ভয় করেন, তাদের মুখের ওপর কোনো কথা বলতে পারে না। রুহি যেতেই মিহুকে ভেতর নিয়ে আসলেন। আব্রাহাম চৌধুরী মিহুর কানে কানে কিছু বললো, এতে মিহু শান্ত হয়ে সুন্দর একটা হাসি দিল। রুমে এসে শখ আয়ানের সাথে কোনো কথা বলছে না, বোঝা যাচ্ছে খুব রাগ করেছে। এই বউ, কথা বলছো না কেন? আয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে দূরে সরে গেল। দেখছো বউ, চুলের কি অবস্থা তোমার? আসো তোমার মাথায় তেল দিয়ে দেই, তাহলে যদি মাথা একটু ঠান্ডা হয়। শখ রাগীর চোখ নিয়ে আয়ানের দিকে তাকালো। যদিও শখের প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, তেল দিলে বন্ধ হয় না, কিন্তু আয়ানকে বলবে কি করে? সে তো রেগে আছে, অন্য মেয়েকে বিয়ে করা ওনার বের করছি। হ্যাঁ, শখ কিছু বলছে না দেখে আয়ান তেলের চিরুনি নিয়ে বিছানায় বসে শখকে নিজের কোলের মধ্যে বসালো। শখ উঠে যেতে চাইলে শক্ত করে ধরে ধরে বসালো। আয়ান সুন্দর করে তেল দিয়ে শখের মাথায় ম্যাসাজ করে দিচ্ছে, এতে শখের খুব ভালো লাগছে, মাথা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। রুহি কান্না করতে করতে এসে আয়ানের বিছানায় বসলো। বাবা, কি ভালোবাসা! বউকে তেল দিয়ে দেওয়া হচ্ছে, আর এদিকে ওই বেয়াদব মেয়েটা আমার সব কিছু ভেঙে ফেলছিল। তখন কোথায় ছিলি আয়ান? ওখানে ছিলাম, একটু আগে আসলাম। তার মানে সব কিছু দেখেও চুপ করে আছিস? ওকে এখনো বাঁচিয়ে রাখছি, এটাই ওর ভাগ্য ভালো। আমার সামনে যেন আর না পড়ে। মিহু, কি হয়েছে ভাই, এত রেগে আছিস কেন? মিহু শখের গলা চেপে ধরছিল। ভেতরে আস্তে আস্তে বলল শুভ। রুহি বড় বড় করে শুভর দিকে তাকালো। বলিস কি রে? সত্যি আপু, আম্মু আমার উপর রেগে গেছে। আমার নাকি জায়গা হবে না আম্মুর বাসায়। সমস্যা নেই ভাই, তোকে আর তোর বউকে আমি আমার বাসায় নিয়ে গিয়ে রাখবো। আপু, আমি শুভ, এত বড় পৃথিবীতে আমার বউদের থাকার জায়গার অভাব পড়েছে নাকি? গল্পের মাঝে আয়না তেল দেওয়া শেষ করে শখের চুলগুলো বেনুনি বেঁধে দিল। শখ আয়না থেকে সরে পাশে গিয়ে শুয়ে পড়ল। শখ, তুমি শুয়ে পড়লে কেন? আমরা সবাই মিলে আড্ডা দিব। আপু আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, তোমরা সবাই আড্ডা দিও। শখ মানে ভাবি, বলছি কি, আপনার রাগ করে না ভাবি, আমি আমার বোনের হয়ে আপনার কাছে মাপ চাইছি। শখ উঠে বসে শুভকে পর্যবেক্ষণ করতে লাগলো। তার মনে হচ্ছে সে শুভর থেকে কোনো দিক দিয়ে বড়, তাকে শুভ ভাবি সম্বোধন করছে। এত ভাবার কিছু নাই ভাবি। আপনি বয়সে আমার থেকে অনেক ছোট হলেও সম্পর্কে আমার বড় ভাইয়ের বউ, তাই আপনাকে সম্মান করা আমার দায়িত্ব। শখ বিরক্ত হয়ে আবার শুয়ে পড়ল। শখকে জানানোর জন্য সবাই বুদ্ধি আটলো। আজ এখানে সারা রাত আয়নের রুমে কাটিয়ে দেবে। শুভ, মুনতাহা, আয়ন, রুহি মিলে লুডো নিয়ে বসলো। মিসেস নীলিমা চৌধুরী কাজের লোকদের দিয়ে পুরো বাসা পরিষ্কার করিয়ে নিয়ে নতুন ডাইনিং টেবিল বসিয়ে দিল। রান্না শেষ করে সবাইকে অনেকক্ষণ আগে ডেকে এসছে, কারো আসার নামের কোনো নামগন্ধ নেই। রাত 12টা বেজে গেছে। শখ ঘুমিয়ে গেছে, আয়ানরা এখনো আড্ডা দিচ্ছে। আয়ানের মা রেগে সবাইকে ডাকলে সবাই চলে আসলো। শখ ঘুমঘুম চোখে কোনো ডাইনিং টেবিলে খেতে বসলো। মিহুকে দেখেই আয়ান রেগে গেল। রেগে উঠে চলে যেতে লাগলেই আয়ানের বাবা বলে উঠল, দেখো আয়ান, তুমি রাগ করো না বাবা, আমি মিহুকে বুঝিয়ে বলেছি, আর এমন পাগলামি করবে না। তুমি খাবার ছেড়ে উঠে যেও না, তোমার জন্য সবাই না খেয়ে বসে আছে। আয়ানের বাবা কথা মানতে নারাজ, সে এই মেয়ের সাথে কিছুতেই খেতে বসবে না। আয়ান চলে যেতে লাগলে শখ আয়ানের হাত ধরে নিজের পাশে বসিয়ে নিয়ে বলল, কি বাচ্চাদের মতো শুরু করে দিয়েছেন? চুপচাপ খেয়ে রুমে চলুন, আমার প্রচুর ঘুম পেয়েছে, নাটক দেখার সময় আমার নেই। শখের কথা আয়ান চুপচাপ বসলেও মিহুর তেলে বেগুনে জ্বলে উঠল, আর মামু ইশারা করতেই চুপ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো করে রুমে চলে গেল। শখ উঠে যাবে ঠিক এমন সময় মিহু শখের কানে কানে বলল, আয়ান ভাইয়া কিন্তু আমাকেই ভালোবাসে, তোমাকে না। তাই নাকি? প্রমাণ দেখান। আয়ান ভাইয়া যদি তোমাকে ভালোই বাসতো তাহলে তোমাদের বিয়ের 1 মাস হয়ে গেছে। আয়ান ভাইয়া কিন্তু তোমাকে এখনো কাছে টেনে নেয়নি। কেন নেয়নি? আপন করে কেন নেয়নি এখনো? আপনি কি করে জানলেন? কারণ আয়ান ভাইয়া আমাকে ভালোবাসে, তাই জন্য তোমাকে আপন করতে পারছে না, বাধ্য হয়েই তোমাকে বিয়ে করেছে। এইসব কথা আপনি অন্য কোথাও গিয়ে বলেন, আমার কাছে বলে লাভ নেই। এসব ফালতু কথা বলে আমাকে দুর্বল করতে পারবেন না। আমি ছোট বাচ্চা না, যা বোঝাবেন আমি তাই বুঝবো। বলেই গটগট করে চলে গেল শখ। এদিকে মিহু রাগে ফুসছে, এতগুলো কথা বলে কাজ হলো না, ডোজ আরো বাড়াতে হবে। পরের দিন সকালবেলা আয়ান খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। শখ আজ কলেজে যাবে না, রুহি আপু আছে, কয়টা দিন বাসায় থাকবে। শখ, এখনো আমার উপর রেগে আছিস? তুমি আমার কে বলো তো, যে আমি তোমার উপরে রাগ করতে যাব?
মানুষ তার উপরে রাগ করে যার উপরে অধিকার থাকে, আর তোমাদের উপরে তো আমার কোনো অধিকার নেই। তাহলে রাগের প্রশ্ন আসছে কোথা থেকে? আমি জানি আমি যে অন্যায়টা করেছি তার কোনো ক্ষমা হয় না। আমি সত্যিটা বলতে চাই নাই। বিশ্বাস কর বোন আমার, তুই আমার নিজের বোন না হলেও তোকে ভালোবাসার কতটুকু কমতি রাখি নাই। তোর সাথে একটা কারণে খারাপ ব্যবহার করেছি, সেই কারণটার সমস্যার সমাধান হয়ে গেছে। সেদিন শুভ উপরে রাগ করে আমি তোকে সত্যি কথা বলে দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপু। সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন সামনে আসতেই। তোমরা আমাকে আঘাত করেছো, খুব ভালো করেছো। মানুষ প্রতিটি আঘাত থেকেই কিছু না কিছু একটা শেখে। আমিও শিখে গেছি, স্বার্থের আঘাত পড়লে কেউ আপন না। তোমরাও তোমাদের আসল রূপটা দেখিয়ে দিয়েছো। আমার ভাইটার আমার কথা মনে নেই। আমার ভাইয়ের পরিণতি কি হবে আল্লাহ জানে। আমার ভাইয়ের আজ কিচ্ছু মনে নেই, তার জন্য তোমার ভাই দায়ী। কই আমি তো কোনোদিন কোনো অভিযোগ করি নাই। তাহলে ছোট একটা কারণ ইস্যু করে আমাকে এইভাবে আঘাত কেন করলেন আপু? আমাকে ছোটবেলায় বলে দিতে, তাহলে ভালোবাসার মানুষদের কাছে এইভাবে আঘাত পেতে হতো না। মুন্তাহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শখের কথার উত্তরে উত্তর দেওয়ার মতো ক্ষমতা তার নেই। শখ বোন আমার, আমাকে ভাই মনে করে হলেও মুনতাহাকে মাফ করে দাও। আজ তোমার কাছে ভাইয়ের অধিকার নিয়ে একটা আর্জি করছি, রাখবে না বোন? আপু আমাকে নিজের বোনের মতো ভালো না বাসলেও আমি আপুকে নিজের বোনের মতোই ভালোবেসেছি। তাই আপুকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বারবার এভাবে মাপ চাওয়ার কোনো মানেই হয় না। আগের কথা বাদ দেন ভাইয়া। এখানে কি কথা হচ্ছে? আমাকে ছাড়াই সব গল্প শেষ করে দিল রে। চলে আসছে, দেখছি একটু বোনের সাথে ভাব করছি, শত্রুতা করতে চলে আসছে। এই মেয়ে, সাবধানে কথা বলবে। আমার বাসায় এসে আমাকেই কথা শোনাচ্ছ? আর আপনি যে আমার থেকে বেশি ভালোবাসা পান আমার বোনের থেকে, তার বেলায় আমি বোন হয়ে কেমনে সহ্য করব? বেয়াদব পেয়ে একটা। তোমার বোন এখন আর তোমাদের নেই, আমাদের বাসার সম্পদ হয়ে গেছে। এখনো চৌধুরী বাড়ির বউ, তার মানে চৌধুরী বাড়ির আরেকটা মেয়ে আর আমার বোন। ক্লিয়ার? ওদের টম অ্যান্ড জেরির মতো ঝগড়া দেখে শখ আর শুভ হাসছে। শুভ, তোর দাঁত ভেঙে দিব। না হেসে তোর বউকে সামলা। শখ, তুমি হাসছো কেন? অল্প বয়সে দাঁত হারানোর শখ হয়েছে বুঝি? রুহির কথায় শখ তাড়াতাড়ি করে দুই হাত মুখে চেপে ধরল। সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছে। আয়ান ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরল। শখ, একটু রুমে আসো তো। বলেই আয়ান চলে গেল। আস্তে করে বলতেই শখ শুনতে পেল না। বেশ কিছুক্ষণ পর আয়ান ফ্রেশ হয়ে নিজে চলে আসলো। আয়ানকে দেখে শখ বলে উঠলো, আপনি কখন আসলেন? আমাকে ডাকলেন না কেন? ডেকেছিলাম, তুমি শুনতে পাও নাই। বলেই সামনে এগোতে যাবে তার আগে মিহু পানির গ্লাস এগিয়ে দিল। ধন্যবাদ মিহু, পানিটা আমার খুব প্রয়োজন ছিল। আমি জানতাম ভাইয়া তোমার এখন পানির প্রয়োজন, তাই আমি নিয়ে যাচ্ছিলাম। তুমি শখকে ডেকে যাওয়ার পরেও যখন শখ গেল না, তাই ভাবলাম আমিই নিয়ে আসি। শখ অসহায় দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে আছে। নিজের কাছে বেশ খারাপ লাগছে। আয়ন কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। শখ আয়নের কাছে যাবে তার আগে রুহির ডাক পড়লো। মুনতাহাকে দেখিয়ে বলল, বোন, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, একটু মাথায় তেল দিয়ে দিবি রে? অবশ্যই, কেন না। কোথায় আছে বলো, আমি নিয়ে আসছি। আমিও দিব, একটু বেশি করে নিয়ে আসিস। আড্ডা দিতে দিতে কখন যে সময় পেরিয়ে গেছে কেউ বুঝতেই পারেনি। শখ রুমে আসছে না, রাত 10টা বেজে গেছে। তাই আয়ান বিরক্ত হয়ে নিচে চলে আসলো। এসে দেখে এখনো মজা করছে সবাই। রুহি আর মুনতাহা ঝগড়া করে শুরু করে দিয়েছে আবার। আয়ান চুপচাপ গিয়ে শখের পাশে বসলো। শখ আয়ানের দিকে তাকিয়ে দেখলো মাথা নিচু করে বসে আছে। একবারও দেখাচ্ছে না শখের দিকে। বেশ খারাপ লাগছে শখের। এদের জন্য একবারও আয়ানের কাছে যাওয়া হয়নি। স্যার, নো রেসপন্স। আপনি রাগ করছেন আসলে? আর কিছু বলতেই পারলো না আয়ান। উঠে চলে গেল। শখ উঠে আয়ানের পিছু পিছু গেল। তাদেরকে সবাই হা করে তাকিয়ে আছে। ভাই মনে হয় রাগ করেছে, তার বউকে এইবারও তার কাছে যেতে দেই নাই। বলেই সবাই হেসে উঠলো। আয়ান পুরো ড্রয়িং রুমে গোল গোল হয়ে ঘুরছে। শখও আয়ানের পিছু পিছু ঘুরছে। শখ না পেরে আয়ানের হাত খপ করে ধরে ফেললো। সমস্যা কি তোমার? এভাবে আমার পিছু পিছু ঘুরছো কেন? হাত ছাড়ো, তোমার আড্ডা ফুরিয়ে গেল, যাও। বাপরে, জামাই আমার কি রাগ করছে! 10টা না 5টা না, একটা মাত্র জামাই আমার, তার পিছু পিছু ঘুরবো না? তাহলে রাস্তার বখাটে ছেলেদের পিছু ঘুরবো? আয়ান রাগি চোখ নিয়ে দেখাতেই শখ কান ধরে বলল, সরি।
আয়ান কিছু বলতে যাবে তার আগেই সবাই চলে আসলো ডিনার করার জন্য। আয়ান সাথে করে মিহুর পাশে বসতে যাবে তার আগেই শখ আয়ানের হাত ধরে নিজের পাশে বসালো। তা দেখে রুহি, শুভ, মুনতাহা মুখ টিপে হাসছে। সবাই চুপচাপ খাওয়া দাওয়া শুরু করে দিল। আমার ছেলে ফুফি, শুনলাম আমার ছেলের সংসার ভাঙতে আসতো, বলে কি মানুষের ভালো একটু সহ্য করতে শেখো। আমার ছেলেটার কপাল ভাগ্য করে বোঝ উঠেছে। রাগী ছেলে, আমার কোনো মেয়ে বিয়ে করতে চায় না, কষ্ট করে একটা বিয়ে করে সংসার করছে। তোমার কেন সংসারটা নষ্ট করা? শুভর মাকে উদ্দেশ্য করে বলে, জিসান বেশ ভাব নিয়ে কথাগুলো বলেছিল। জিসানের কথায় সবাই খাওয়া বন্ধ করে রাফির দিকে তাকিয়ে আছে। দেখছেন ভাইজান, এইটুকু ছেলে কি পাকনা পাকনা কথা বলছে। ভাইজান কি দেখবেন, তুমি তোমার মেয়েকে দেখো আর ওকে সামলাও, যাতে অন্যের সংসার নষ্ট না করে। জিসান, নানু ভাই, বাজে কথা বলতে হয় না। এসব বাজে কথা বলতে কে শিখিয়েছে? কেউ শেখায় নাই মামু, কেউ শেখায় নাই নানু ভাই। আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করছি, আর তুমি ওদের সাপোর্ট করছো। তুমিও সমান দোষী। যে অন্যায় করে আর সে অন্যায়ের যে প্রশ্রয় দেয়, সেও সমান অপরাধী। রাফির কথায় আব্রাহাম চৌধুরী চুপ হয়ে গেলেন। ভাইজান বুঝলেন, আপনাদের আর নাতি নাতনির মুখ দেখা লাগবে না। বাচ্চা একটা মেয়েকে বউ করে নিয়ে আসছে, না পারবে আয়ানকে সুখ দিতে, আর না পারবে ভালো করে সংসার করতে। দেখা গেল দুদিন পরে কারোর সাথে ভেগে চলে গেল, তখন কি করবেন? আপু, তুই বরং তোমার ছেলের বউকে সামলাও। আমার বউকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। আমার বউ আমি বুঝে নিব। তুমি এখানে বেড়াতে এসেছো নাকি ভাইয়ের কাছে কুটনামি করতে আসছো? লজ্জা করে না? অন্যের সংসার ভেঙে নিজের মেয়েকে বিয়ে দিতে চাও? শোন আয়ান, আমি তোর ফুপি, আমি তোর ভালোই চাই। এ মেয়ে তোকে সুখ দিতে পারবে না, তুই জীবনে সুখী হতে পারবি না। তোর বাবা মারও তো ইচ্ছে করে নাতি নাতনিদের মুখ দেখতে। তুই যে ছোট মেয়েকে বিয়ে করেছিস, আজও তোকে বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারবে তো? পড়াশোনাও কম, কোন দিক দিয়ে এই মেয়ে তোর যোগ্যও না। রাগে আয়ানের চোখ লাল হয়ে গেছে। শখের দিকে চোখ পড়তে স্থির হয়ে গেল আয়ান। নীরবে কান্না করে যাচ্ছে শখ। আর সহ্য করতে পারলো না শখ। খাবার ছেড়ে উঠে দৌড়ে চলে গেল নিজের রুমে। ঘাড় ধাক্কা খেয়ে বাসা থেকে যদি বের না হতে চাও ফুপি, এসব বাজে কথা আর কোনোদিন না শুনি। তুমি আমার ফুপির জন্য বেঁচে গেলে, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। বলেই আয়ান শখের পিছনে গেল। সত্যি আমি ওনার যোগ্য না। মিহু আপু কত পড়াশোনা করছে, দেখতে কতটা সুন্দর, এই যুগের সাথে তাল মিলিয়ে চলাফেরা করে, যে কেউ পছন্দ করবে। আর আমি কোনো দিকেই স্যারের যোগ্য না। আমি চলে যাব, থাকবো না। কোথায় যাচ্ছিলে তুমি? স্যারের সাথে মিহু আপুকেই ভালো মানাবে। ফুপি সত্যি কথাই বলেছে, আমি থাকবো না। আমি বাসায় যাব, থাকবো না এখানে। ফুপি সত্যি কথা বলেছে, আমি কোনো দিকেই আপনার যোগ্য না। কোনো দিন আপনাকে সুখী করতে পারবো না। আপনাকে ভালো রাখার মতো কোনো কাজও আমি করি না। মিহু আপু আমার থেকে সব দিক দিয়েই এগিয়ে। আপনি বরং মিহু আপুকেই বিয়ে। চলে গেল। কথাটা বলেই উঠে চলে যাবে তার আগেই আয়ান এসে দরজা লাগিয়ে দিল। আর বলতে পারলো না শখ। তার আগেই আয়ান শখের ঠোঁট জোড়া নিজের দখল করে নিল। শখ নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আয়ানের শক্তির সাথে পেরে উঠছে না। এক পর্যায়ে ছোটাছুটি বন্ধ করে দিল শখ। বেশ কিছুক্ষণ পরে আয়ান শখের ঠোঁটে ছেড়ে দিয়ে গলায় নেমে পড়লো। পাগলের মতো কিস করেই যাচ্ছে। নিজের সব রাগ যাচ্ছে শখের উপরে। কিছুটা শক্তি দিয়েই শখের গলায় কামড় বসিয়ে দিল। শখ ব্যথা হালকায় আর্তনাদ করে উঠল। আয়ান নিজের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিয়ে শখকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। শখের গলায় আবার মুখ গুজে দিল। শখের হাতের বাজে নিজের হাত এক করে দিয়ে নিজের সমস্ত ভরে শখের ওপর ছেড়ে দিল। ডুব দিল শখের মধ্যে। আজকে আর কোনো দূরত্ব নেই তাদের মাঝে। চাইলেও কেউ আলাদা করতে পারবে না। এভাবে পূর্ণতা পেল শখ আয়ানের ভালোবাসার। আজকের রাত শখ আর আয়ানের প্রথম মিলনের সাক্ষী হয়ে থাকবে। পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। পরের দিন সকালবেলা আয়ানের আগে ঘুম ভাঙলো। শখ আয়ানের বুকে মাথা রেখে আয়ানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আয়ানের চোখ গেল ঘুমন্ত শখের দিকে। কি মায়াবী লাগছে শখকে। আয়ানের কাছে শখকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী বলে মনে হচ্ছে। হাজার বছর শখকে দেখলেও তার দেখার তৃষ্ণা কোনোদিনও বেরবে না। আলতো করে শখের কপালে চুমু খেলো। একটু পরে শখ নড়ে চড়ে উঠলো। আয়নের দিকে তাকাতে বেশ লজ্জা লাগছে তার। লজ্জায় আয়নের বুকে মুখ গুছে রইল। আমি জানি বউ, তুমি জায়গা পেয়েছো। ঢং না করে ছাড়ো, আমাকে কলেজে যেতে হবে, ফ্রেশ হতে হবে আমার। শখ কোনো উত্তর না দিয়ে শুয়ে রইল। তুমি কাল বললে চলে যাবে,
এখন যেতে পারো, দরজা খুলে দিব। আয়ান উঠতে গেলে শখ আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। শালা বজ্জাত বেটা, আমাকে যাওয়ার মতো অবস্থায় রেখেছিস, সারা রাত জ্বালিয়ে মেরেছিস, এখন সকালবেলা আমার সাথে ফাজলামি শুরু করে দিয়েছিস। ইস, কি লজ্জা! আল্লাহ, তুমি মাটি 2 ভাগ করে দাও, আমি মাটির নিচে চলে যাই। বাবা, বাহ বউ, আমার কত ভালো হয়ে গেছে। আমি জানতাম আমার বউ আমাকে কতটা ভালোবাসে, আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এখন ছাড়ো বউ, আমার কলেজে যেতে হবে। লজ্জাবার ভান ধরে বলল। শখ অবাক হয়ে ভাবছে। কি বাটপার স্যার রে বাবা, এমন ভাব করছে যেন ওনাকে। আমারে বকা দেওয়া শেষ হলে ছাড়ো। আমি কি আপনাকে ধরে আছি নাকি, অসভ্য ছেলে একটা? বউ আমাকে বকা দিলা। ওলে সোনালে, ছোট বাবু কিচ্ছু বোঝে না, স্থলি বাবু লাক কলে না, আর বকা দিব না। শখের কথা শুনে আয়ান হেসে ওয়াশরুমে চলে গেল। শখ যেন হাফ ছেড়ে বাঁচলো। অসভ্য লোক একটা। রাতের কথা মনে পড়তেই লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল শখ। একটু পরেই আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। শখ কোনোরকমে উঠে নিজের জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। শরীরে কিছু অংশে পানি পড়তেই জ্বলে উঠল শখের। সবই আয়ানের দেওয়া উপহার। একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আয়ান শখের জন্য খাবার নিয়ে বসে আছে। এতক্ষণ লাগে তোমার? আমি কখন থেকে বসে আছি। আমি আপনাকে বসে থাকতে বলছি নাকি ঢং? বারে, আমার বউয়ের জন্য আমি বসে থাকবো না, তাহলে কে থাকবে শুনি? কথা কম বলো, চুপচাপ খেয়ে নাও। এরপর আয়ান শখকে নিজের হাতে খাইয়ে দিয়ে পেইন কিলার খাইয়ে দিল। এখন ঘুমাবে, কলেজে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি যাব না। তাহলে আপনি মেয়েদের দিকে তাকিয়ে থাকতে পারবেন, কোনো সমস্যা থাকবে না। আমি গেলেই আপনার সমস্যা, তাই না? মেয়েদের সাথে ঢলাঢলি করতে পারবেন না। শখ, তোমাকে তো আমি। কথাটা বলেই গলায় কামড় বসিয়ে দিল। আম্মু, তোমার আম্মু নেই, ডেকে লাভ নেই, আসবে না। রাক্ষস একটা, এইভাবে কেউ কামড় দেয়? দেখেন তো রক্ত ঝরছে, আপনার মায়া লাগে না? তাহলে তুই বাজে কথা বললে কেন? ঘরে সুন্দরী বউ রেখে কেউ কোনোদিন অন্য মেয়েদের দিকে তাকায়? তুমি জানো না আমি কেমন? আপনি একটা অসভ্য ছেলে, এটা আমি জানি। কি বললে? ঠিকই বলছি। তবে রে। না, আর কামড়ে দিবেন না। আপনি কি রাক্ষস নাকি? এক জায়গায় খালি বারবার আঘাত করেন। বারবার আঘাত করি কেন জানো? যেন ক্ষতটা না শুকিয়ে যায়। আমার দেওয়া এই ভালোবাসার চিহ্নই তোমাকে বারবার আমার কথা মনে করিয়ে দিবে। যখনই দেখবে তখনই আমার কথা মনে হবে। সারা জীবন যেন আমাকে ভুলতে না পারো, তার জন্য এই আঘাত করতে বারবার আমি রাজি। আপনি না খুব রাগী মানুষ ছিলেন, এত রোমান্টিক হলেন কবে থেকে? অবাক হওয়ার ভান ধরে। শখের কপালে চুমু দিয়ে বলল। যেদিন থেকে বউ পেয়েছি সেদিন থেকে। দেখে শুনে থাকবে, কিছু দরকার হলে কাউকে বলবে, দিয়ে যাবে। আমি আসি তাহলে। কথাটা বলে আয়ান চলে গেল। একটু পরে শখের রুমে রুহি, শুভ, মুনতাহা, রাফি আসলো। লুডো খেলবে সবাই মিলে। একটু পর মিহু আসলো ওদের পিছু পিছু। এই গো বোমা, তোমার গলায় কি হয়েছে? জিসানের কথা শুনে শখ চোখ বড় বড় করে তাকালো। শখ তাড়াতাড়ি করে চুল দিয়ে নিজের গলা ঢেকে নিল। শুভ, রুহি, মুনতাহা মুখ টিপে হাসছে। মিহু রাগে ফুসতে ফুসতে বেরিয়ে গেল। মা, তুমি না বলেছিলে এইসব কথা বললে ওরা আলাদা হয়ে যাবে? এখন তো দেখছি উল্টো হয়ে গেল। শখ আর আয়ানের মিল হয়ে গেল। এখন ওদের কেউ আলাদা করতে পারবে না। কি বলছিস? আমি সত্যি কথা বলছি মা। এখন শখের পেটে আয়ান ভাইয়ার বাচ্চা হবে, তখন মামু আর আমাদের সাহায্য করবে না। আমিও শখকে শেষ করে ফেলবো। শখ থাকলে আমি আয়ান ভাইয়াকে নিজের করে পাবো না। একদম রাগের বশে কিচ্ছু করবি না। একবার তোর রাগের জন্যই তুই আয়ানের থেকে দূরে সরে গিয়েছিলি। আমার যা করার আমি তাই করব, কেউ আমাকে আটকাতে পারবে না। কথাটা বলে হাসতে হাসতে চলে গেল মিহু। বিকেলবেলা সবাই বসে গল্প করছে। আয়ান ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলো। শখ, এক গ্লাস পানি নিয়ে উপরে আসো তো। আজ একটা বন্যাই বলে এইভাবে ডাকে না। বলল মুনতাহা। শুভ রাগী চোখ নিয়ে তাকালো মুনতাহার দিকে। যাও, তোমার বরের ডাক পড়েছে, হুকুম পালন করে এসো। দেখে শুনে সাবধানে যাইও, কেমন? শখ ওদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিছু না বলে পানি নিয়ে পড়ে গেল। শখ রুমে আসতে আয়ান টান দিয়ে শখকে নিজের কোলের মধ্যে বসিয়ে দিল। তোমাকে বলেছিলাম না ছোটাছুটি করবে না, রুমে থাকবে। নিচে গিয়েছিলে কেন? সবাই কত আড্ডা দিচ্ছে, মজা করছে, আমার একা একা ভালো লাগে না, তাই গিয়েছিলাম। আমি তো রুহি আপুদের তোমার কাছে আসতে বলছিলাম, ওরা আসছিল না? হ্যাঁ, আসছিল তো। তাহলে? তাহলে আপনার মাথা এত ঢং ভালো লাগে না, বুঝছেন?
সরেন, আমাকে যেতে দিন। আমি আসছি। এখন কোথাও যেতে পারবে না, আমার কাছে থাকতে হবে তোমার। সারাদিন পরে বরকে কাছে পেয়েছো, কোথায় আদর করবে? তা না করে উনি যাই যাই করে। স্যার। আমি তোমার স্যার হই? হ্যাঁ। আরেকবার বলো। অসহায় দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে আছে সহক। আরে বাবা, উনি কি প্রথম থেকে আমার জামাই ছিল নাকি যে সারাদিন জামাই জামাই করব? আয়ান শখের ঘাট থেকে চুলগুলো সরিয়ে ইচ্ছে মতো চুমু খেয়ে ওয়াশরুমে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, মিহুর থেকে দূরে দূরে থাকবে, একদম ওর আশেপাশে যাবে না। শখ মাথা নেড়ে সম্মতি জানালো। আমি যদি আয়ান ভাইয়াকে না পাই তাহলে শখকেও নিজের করে রাখতে দিব না। কথাটা বলেই ছুরি হাতে শখের দিকে এগিয়ে গেল। তোমাকে যদি আমি রাস্তা থেকে না সরাই তাহলে কোনো দিনও আমি আয়ান ভাইয়াকে নিজের করে পাবো না। আমি না থাকলেও উনি কোনো দিন তোমাকে আপন করে নিবে না। বড্ড কথা হয়েছে না তোমার? আজ তোমার সব কথা শেষ করে দিব আমি শখ। মিহু, এটা কেমন ফাজলামি? অনেক সহ্য করেছি তোর বেয়াদবি। আপা, আপনি আপনার এই পাগল মেয়েকে নিয়ে চলে যান। যতদিন আমার সংসারে থাকবে একটা না একটা সমস্যার সৃষ্টি করবে। নীলিমা, তোমার সাহসের তারিফ করতে হয়। তুমি আমাদের বাসা থেকে চলে যেতে বলছো? মা, তুমি মামিকে কিচ্ছু বলবে না। আমরা আজই এই বাসা ছেড়ে চলে যাব। বলেই শখের পেটে ছুরি চালাতে যাবে তার আগে আয়ান এসে ধরে ফেললো। কষে থাপ্পড় বসিয়ে দিল মিহুর গালে। তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল মিহু। বাবা, আমি তোমাকে ভালোভাবে বলছি, তুমি তোমার বোন আর তার মেয়েকে চলে যেতে বলো, না হলে আমি আজ কিছু একটা করে দিব। আয়ান প্রচন্ড রেখে আছে। আয়ানের বাবা বুঝে গেছে এখন কোনো সান্ত্বনাই কাজে দেবে না। আয়ান ভাইয়া, তুমি যে শখের জন্য এত কিছু করছো, একদিন নিজ হাতে শখকে ছেড়ে দিবে, আমাকে আপন করে নিবে। সেই সময়টা আর বেশি দেরি নেই। যেই শখের জন্য এত ভালোবাসা, তা ঘৃণায় পরিণত হতে 2 সেকেন্ডও লাগবে না। বলেই মিহু চলে গেল তার মাকে নিয়ে। শখকে নিয়ে তোমাদের আর কারো কোনো সমস্যা আছে থাকলে বলতে পারো, আমি শখকে নিয়ে চলে যাব এই বাসা ছেড়ে। এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস? রাগ করিস না বাবা। বলল মিসেস নীলিমা চৌধুরী। যে শখের জন্য এত কিছু করেছো, কাছের শখে তুমি নিজে ঘৃণা করবে আয়ান। অপেক্ষা শুধু কালকের। মনে মনে কথাগুলো বলেই চলে গেলেন আব্রাহাম চৌধুরী। বাবা, তুমি বলছিলে না শখের 18 বছর পূর্ণ হয়ে গেলে শখের সবকিছু আমাদের নামে করে দিবে? তা না করে নিজের ছেলের বউ বানিয়ে বাসায় তুললে। জান্নাত মা, আমার বিশ্বাস কর, আমি চেষ্টা করেছি। সব কিছু হয়েছে আহনাফ সাহেবের জন্য। শখে সব কিছু বলে দিয়েছে, না হলে কৌশলে ওকে দিয়ে কাজটা করে নিতাম। আহনাফ সাহেব, আপনি কি বলে দিয়েছেন শখের নামে তার বাবা মা কি কি রেখে গিয়েছেন? আয়ান সাহেব মাথা নিচু করে উত্তর দিল না। তাহলে কাজ করে দিচ্ছেন না কেন? মরার পাকনা গজিয়েছে নাকি? তোমরা যা ইচ্ছে খুশি করিয়ে নিতে পারো, আমি আর শখের সাথে বেইমানি করতে পারবো না। বাদ দাও জান্নাত, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকে কিভাবে ঘি তুলতে হয় তা আমার ভালো করেই জানা আছে। মাহিম, তুমি এবার আমাকে চিনতে পেরেছেন নকল বাবা? তোমরা চাইলেও আমাকে দিয়ে আর অন্যায় করাতে পারবে না। তারপরে মাহিম নিজের ফোনে একটি ভিডিও অন করে দেখালো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আনাস সাহেব বলছে, আমি নিজের ভাই ভাবিকেও ছাড় দিই নাই। আর দেখতে দিল না মাহিম। এটা মিথ্যা। তোমরা আমার মাথায় গান ঠেকিয়ে ভয় দেখিয়ে জোর করে বলিয়েছ। আমি নিজে ইচ্ছে বলি নাই। শখের বাবা মাকে তোমরা মেরেছ। পেঁয়াজের একবার সবকিছু মনে পড়তে দাও, তারপরেই তোমাদের সব খেলা শেষ। তার আগে ওই 2 ভাই বোনকে পৃথিবীর থেকে সরিয়ে দিব। পারবে না। তার আগে আমি শখকে সবকিছু বলে দিব। ভুলে যেও না আহনাফ, শখ কিন্তু আমাদের বাসে থাকে। হতে পারে আজ শখের শেষ দিন। না, এমনটা করবেন না। তাহলে আমরা যা বলবো তাই করবে। ঠিক আছে, আপনারা যা বলবেন আমি তাই করব। এখন তুমি আসতে পারো। আহনাফ সাহেব দ্রুত স্থান ত্যাগ করলো। বাবা, তোমার সাথে এমন কথা ছিল না আমার। আমি জানতাম তুমি তোমার ছেলে মেয়েদের পেলে আমাকে ঠিক ভুলে যাবে, সেজন্য আমি তোমাকে একদমই বিশ্বাস করি না। এখন আয়ান আর রুহি তোমার কাছে বেশি ইম্পর্টেন্স, তাই না? তাহলে আমার জায়গা কোথায় তোমার কাছে বাবা? হ্যাঁ বাবা, জান্নাত ঠিকই বলেছে। কি করেছেন জান্নাতের জন্য আপনি?
পুরো জীবনটা শেষ করে দিলাম, আর এখন বলছো জান্নাতের জন্য কি করেছি? মাহিম, তুমি ওর স্বামী, তোমার হাতে ভরসা করে জান্নাতকে তুলে দিয়েছিলাম। তোমাকে নিজের ছেলে মনে করে তোমাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি, আর এখন বলছো কি করেছি? আমি এত কিছু শুনতে চাই না বাবা। শখের নামে যেসব বাড়ি গাড়ি ওর বাবা অফিস সহ সবকিছু আমার চাই, আমার চাই। তাহলে বুঝতে পারবো তুমি আমাদের পাশে আছো। আচ্ছা জান্নাত, তোর আমাদের বাসা দিতে সমস্যা কি? ওখানে তোর মা আছে, তোর ভাই বোন আছে। আমার মা না, বলো সৎ মা। উনি আমার কোনো নিজের মা না। আমি ওনাকে ঘৃণা করি। একদম ওনার সাথে আমার মায়ের তুলনা করবে না বলে দিলাম। জান্নাত, বাজে কথা বলিস না। রিডিমা তোকে খুব ভালোবাসে, তোর জন্য প্রতিদিন কান্না করে। সব কিছু ভুলে চল না মা, আমরা সুখে শান্তিতে সংসার করি। আমি জানতাম বাবা তুমি বদলে যাবে। নিজের নতুন বইয়ের ছেলে মেয়ের মুখ দেখেছো। আমি থাকলেই কি আর না থাকলেই কি, তাই না বলো? আমাকে ভুল বলিস না মা, আমি শুধু তোকে বলছি আমরা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করব। একবারও তো বলি নাই শখকেও আমাদের সাথে রাখবো। ওকে রাস্তা থেকে সরিয়ে মিশুর সাথে আয়নের বিয়ে দেব। বাসায় ফিরে চল মা। আমি পারবো না। তুমি থাকো তোমার বউ আর ছেলে মেয়ে নিয়ে। যেদিন সবকিছু আমার নামে করে নিয়ে আসবে সেদিন আমার সামনে আসবে, না হলে আমি তোমার মুখও দেখতে চাই না। জান্নাত মা, আমার কথা শোন। আমি তোর জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারি। বাবাকে একটু ভালোবাসলে কি হয়? আমি তো তোর ভালোর জন্যই বিয়েটা করেছিলাম। তোর মা আমাকে শপথ করে নিয়েছিল যাতে আমি তার ছোট বোনকে বিয়ে করি, তোর সাথে কোনো কষ্ট না হয়। তুই তো আমাদের ভুল বুঝে বসলি। নীলিমা, আমি তোকে কোনো দিকে কমতি রাখছিলাম বল? আব্রাহাম চৌধুরীর কোনো কথা এই জান্নাতের কান পর্যন্ত পৌঁছালো না। রাগে আব্রাহাম চৌধুরীর চোখ লাল হয়ে গেল। নিহাল শিকদার, তুই মরেও শান্তিতে বাঁচতে দিলি না। নিজের আপদ মেয়েটাকেও জ্বালানোর জন্য রেখে গেছিস। আজ এই মেয়ের কিছু একটা করতেই হবে বলি বেরিয়ে গেলাম। রাত 8টা বেজে গেছে। আয়ন এখনো আসছে না। আসতে দেরি হবে, ফোনে জানিয়ে দিয়েছে। শখ ভাবলো আয়নকে সারপ্রাইজ দিলে কেমন হয়। আজকে তার মনের কথা আয়নকে জানাবে। সেই ভেবে খুশি হয়ে শখের একটা লাল শাড়ি বের করে আয়নের আম্মুর কাছ থেকে পরে আসলো। হালকা করে সেজে নিল। এখন দরকার গোলাপ ফুলের। কোথায় পাবে? এত রাতে তাকে কে গোলাপ দেবে? হ্যাঁ, তখনই মনে পড়লো রুহিয়াপুর ছাদে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগিয়েছে, গোলাপের গাছও আছে। শখ আস্তে করে ছাদে গিয়ে দেখলো 3টে গোলাপ ফুল ফুটে আছে। শখ একটা নিয়ে নিচে নেমে আসলো, রুমটা সুন্দর করে গুছিয়ে নিল। রাত 10টা বেজে গেল, এখনো আয়ান আসছে না। সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। শখ আয়ানের জন্য না খেয়ে বসে আছে। 10:30টার দিকে আয়ান আসলো। ড্রয়িং রুমে পা রাখতেই আব্রাহাম চৌধুরী বলল, দাঁড়াও আয়ান, তোমার সাথে আমার কিছু কথা আছে। পরে বললে হয় না বাবা, এখন প্রচুর ক্লান্ত লাগছে। 10 মিনিট সময় দাও আমাকে, বেশি সময় নেব না। আচ্ছা বলো, কি বলতে চাও? এখানে বলা যাবে না, চলো ছাদে যাই। আয়ান অবাক হয়ে ভাবলো তার বাবা পাগল হয়ে গেল নাকি। হ্যাঁ, এত রাতে ইচ্ছা না থাকা সত্ত্বেও বাবার পেছন পেছন যেতে হলো। শখ আয়নের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করে আয়ানকে নিজের মনের কথা বলবে। স্যার, আমি আপনাকে ভালোবাসি এভাবে বলবো? শখ, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। নিজের বরকে কেউ স্যার বলে? তাহলে কি করে বলবো আমি তোমাকে ভালোবাসি? স্যার এইভাবে, হ্যাঁ এভাবেই বলবো, তাহলে উনি খুব খুশি হবে। শখ খুব খুশি হয়ে বসে অপেক্ষা করছে আয়ানের জন্য। দেখো আয়ান, আমি তোমাকে এখন যা কিছু বলবো তুমি বিশ্বাস করতে চাইবে না, তার জন্য আজ প্রমাণ নিয়ে আসছি। তুমি জানতে চাইতে না তোমার ভাইয়ের খুনিকে? হ্যাঁ বাবা, আমি জানতে চাই। বলো, কে আমার ভাইকে খুন করেছে? যে যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে আমি তাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। যেভাবে তারা আমার ভাইকে গুলি করে যেভাবে আঘাত দিয়ে মৃত্যু যন্ত্রণা দিয়েছে, আমিও তাদের ঠিক একই যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দিব। পারবে তো শখকে পৃথিবী থেকে সরিয়ে দিতে? পারবে তো শখকে মৃত্যু যন্ত্রণা দিতে? এখন তোমাকে দুর্বল হলে চলবে না আয়ান, তোমাকে শক্ত থাকতে হবে। আয়ান দুবা পিছিয়ে গেল। কি বলছো বাবা এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে? শখকে নিয়ে কোনো অভিযোগ থাকলে বলতে পারতে, আমি শখকে নিয়ে চলে যেতাম দূরে কোথাও। বাবা, নিজের ভাইয়ের খুনির মেয়ের জন্য এত ভালোবাসা? শখে তুমি আমাদের ছেড়ে দিতেও দুইবার ভাবছো না? তাহলে তুমি ওকে শাস্তি দিবে কি করে আয়ান? মানে? মানেটা খুব সহজ।
বলে একটা ভিডিও বের করে আয়ানকে দেখালো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তারই মতো দেখতে 10 বছরের বাচ্চাকে পরপর 5টা গুলি করা হলো। ভিডিওটা দেখে আয়ান চোখ বন্ধ করে মাথা হাত দিয়ে চিৎকার করে বসে পড়লো। বাবা প্লিজ বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না, আমার দম আটকে আসছে। দেখেছ আয়ান, তোমার যমজ ভাই আফরানকে কিভাবে হত্যা করেছে? আফরানের জায়গায় আমার থাকার কথা ছিল বাবা, কিন্তু আফরান কেন এমন করেছিল? কে এই লোক কেন মারলো আমার ভাইকে? বলো বাবা, চুপ থেকো না, আমি আজ সব কিছু শেষ করে দিব। কত বছর পর আয়ান আবার আগের মতো পাগলামি শুরু করে দিয়েছে। পুরনো কথা জাগিয়ে দিয়েছে আব্রাহাম চৌধুরী। আয়ানের পাগলামি দেখে আব্রাহাম চৌধুরী তৃপ্তির হাসি দিল। শখের বাবা তোমার ভাইকে মেরেছে। ভিডিওতে যে লোককে দেখতে পেলে ওটা শখের বাবা ছিল। পাশে শখের মা দাঁড়িয়েছিল। দেখো, একটাবার বাধাও দিল না। আর তুমি তোমার ভাইয়ের খড়ির মেয়ের জন্য আমাকে ছেড়ে যাবে? আয়ান আর কিচ্ছু ভাবতে পারো না, মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। আবার আগের মতো পাগলামি শুরু করে দিয়েছে। রেগে নিচে চলে আসলো। রুমে আসতে শখ খুশি হয়ে আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ান ধরো না। শখ আবার মাথা নিচু করে গোলাপ ফুলটা আয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। বলেই চোখ বন্ধ করে নিল। কিছু বোঝানোর আগে আয়ান শখের গালে থাপ্পড় বসিয়ে দিল। হঠাৎ এমন হওয়ায় শখ পড়ে যেতে লাগলেই আয়ান শখকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, শেষে কিনা আমি একটা খুনির মেয়েকে ভালোবাসলাম। কি অপরাধ করেছিল আমার 10 বছরের ছোট ভাইটা? কেন এভাবে আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করলো তোমার বাবা? উত্তর দাও শখ। শখ ভয়ে ভয়ে আয়ানের দিকে তাকালো। শখের চোখে পানি চলে আসলো। আয়ানের চোখে অসম্ভব লাল হয়ে আছে। জেগেও দেখলে ভয় পাবে। ভালোবাসার কথা বললে আয়ান এতটা রেগে যাবে জানলে হয়তো কোনোদিনও প্রকাশ করতো না। শখ কোনো রকমে কান্না ভেজা গলায় উত্তর দিল, মানে এসব কি বলছো? স্যার ঠিক আছে, আর বলছো না বলছেন, একদম নাটক করবেন না। আপনার মাথা খারাপ হয়ে গেছে, কি সব যাতা বলছেন? তখনই আয়ান ভিডিওটি শখের সামনে ধরলো। শখ ভয়ে চোখ বন্ধ করে নিল। এইসব কি? সরান আমার সামনে থেকে, আমার খুব ভয় লাগছে। কেমন মেয়ে, নিজের বাবাকে ভয় পাচ্ছ? বাবা? হ্যাঁ, ওই লোকটি তোমার বাবা। আর যাকে খুন করলো আমার যমজ ভাই আফরান, কেন খুন করলো তোমার বাবা? উত্তর দাও শখ। বিশ্বাস করেন আমি জানি স্যার, এটা যে আমার বাবা আমি আজ প্রথম দেখলাম, আগে কোনোদিন দেখি নাই। আয়ান রাগ সামলাতে না পেরে শখকে জড়িয়ে ধরে কান্না করে দিল। একটু পরে শখকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে বাইরে চলে গেল। আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি কি কোনো দোষ করছি? আমাকে বলেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার সামনে থেকে সরে যাও, আমি তোমাকে সবকিছু বলতে বাধ্য নই। এইভাবে চুপ করে থাকবেন না? আপনি সব কিছু আমাকে বলতে বাধ্য। আপনি আমার বাবার অন্যায়ের শাস্তি আমাকে দিতে পারেন না? আমি তো জানতামই না আপনার আরো একটা ভাই আছে, আর আমি আমার বাবা ভাইকে কোনো দিন দেখি নাই। আপনি নিজেও জানেন কয়দিন আগে আমি আমার পরিচয় জেনেছি। নাটক করবে না একদম, আমাকে বিরক্ত করবে না। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। ঘুমান? আমি কি আপনাকে ধরে রাখছি নাকি? আমি যদি প্রমাণ করতে পারি আমার বাবা নির্দোষ, তাহলে কি করবেন স্যার? আয়ান চোখ গরম করে দেখালো। শখ আর কোনো কথা না বলে শুয়ে পড়লো। আয়ান মাঝখানে কোলবালিশ রেখে শখের উল্টো পাশে শুয়ে পড়লো। শখ রূপসকে দেখালো। মাঝখানে কোলবালিশ রাখলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আচ্ছা ভালো, মানুষ কত সুন্দর তাই না? গিরগিটির থেকেও দ্রুত রং বদলায়। এই জন্যই গিরগিটি বিলুপ্ত হয়ে যাওয়ার আগে বলে গেছে, মানুষ আমার থেকেও বেশি ভয়ঙ্কর। বড্ড বেশি কথা বলছো তুমি। রুম থেকে বের হতে না চাইলে চুপ থাকো। শখ আর কোনো কথা না বলে চুপ করে শুয়ে রইল। আয়ান মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। আড়াল থেকে সব কিছু দেখছিলেন আরহাম চৌধুরী। আড়াল থেকে সবকিছু দেখছিলেন আব্রাহাম চৌধুরী। সবকিছু দেখে তৃপ্তির হাসি দিয়ে নিজের রুমে চলে গেলেন। পরের দিন সকালবেলা আয়ান ঘুম থেকে উঠে শখকে কোনো কিছু না বলে কলেজে চলে গেল। শখ ঘুম থেকে উঠে বেশ অবাক হলো, একটা মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে। শখ ফ্রেশ হয়ে নিচে আসলো। রুহি, শুভ, মুনতাহা ড্রয়িং রুমে বসেছিল। শখ এসে মুনতাহাকে প্রশ্ন করলো, আমার বাবা মা কে আপু? তাদের পরিচয় কি? তারা দেখতে কেমন? তারা কেমন মানুষ ছিলেন? আমার বাবা নাকি খুনি? সত্যি কি উনি খারাপ মানুষ ছিলেন? এই জন্যই আল্লাহ ওনাকে নিজে থেকে নিয়ে গেছেন আর শাস্তি পাওয়ার জন্য আমাদের দুই ভাই বোনকে রেখে গেছেন? শখের কথা শুনে মুনতাহা বড় বড় করে চোখ করে তাকালো। শখ, তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই জানিস বড় আব্বু কতটা ভালো মানুষ ছিলেন, সবসময় সৎ পথে চলতেন। আমি যতটুকু ওনাকে দেখেছি ওনার মতো খুব কমই মানুষ আছেন। তোদের জন্য নিজের জীবন শেষ করে দিল, আর তুই এভাবে কথা বলছিস? ও তো ভুল কিছু বলে নাই মুনতাহা। তোমার বড় আব্বু একজন খুনি, আমার
ভাইকে খুন করেছে। আয়ান ভেতরে প্রবেশ করতে করতে বলল। আয়ান পরীক্ষার প্রশ্নগুলো রেখে গিয়েছিল, সেগুলো নিতে এসেই শখের কথাগুলো শুনতে পেল। আয়ান ভাই একদম আমার বড় আপুর নামে বাজে কথা বলবেন না, তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি কতটুকু জানেন আমার বড় আপুর সম্পর্কে? তার সম্পর্কে না জেনে একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আয়ান, তুই পাগল হয়ে গেছিস, কি সব যাতা বলছিস? ভাই, তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা একদম ঠিক আছে। শখের বাবা একজন খুনি, আর আমি কিনা খুনির মেয়েকে আমি ভালোবাসি? আচ্ছা, ওর বাবা আমার ভাইকে খুন করেছে, আমি তাহলে শখের ভাইয়াকে খুন করে শোধ নেই? একদম বাজে কথা বলবেন না স্যার। সব কিছু না জেনে শুনে যাচাই বাছাই না করে আপনি এইভাবে কিচ্ছু করতে পারবেন না। তাই নাকি? বলেই আয়ান ভিডিওটি সবার সামনে ধরলো। সবার চোখ বড় বড় হয়ে গেল, ভয়ে সবাই চোখ বন্ধ করে নিল। এরপরে বলবে তোমার বাবা সাধু? সবাই অবাক হলো, নীলিমা চৌধুরী এতটুকু অবাক হলেন না। আয়ান, সবসময় নিজের চোখের দেখাও ভুল হতে পারে। যাই করবি ভেবে চিন্তে করবি। আমার বাবা হয়ে গেছে মা, এবার যা করার আমি করব। আয়ান, তুই আমার সাথে আয়, তোকে কিছু বলার আছে। কি বলবে নীলিমা? বলল আব্রাহাম চৌধুরী। নীলিমা চৌধুরী ভয়ে চুপ হয়ে গেলেন। রুহিও বেশ বিরক্ত হলো। মুনতাহা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। শুভ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আয়ান কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল। রুহিও শখের সাথে কোনো কথা বলল না। শখ, তোর সাথে আমার জরুরি কথা আছে, তুই সময় করে আমার রুমে চলে আসবি, কেমন? কথাটা বলে চলে গেলেন নীলিমা চৌধুরী। তুই বড় আপুকে ভুল বুঝিস না শখ, বিশ্বাস কর উনি এমন মানুষ না। কিন্তু ভিডিওটা মিথ্যা না। উনি যদি আমার বাবা হয়ে থাকে তাহলে সত্যি আমি একজন খুনির মেয়ে। বলেই উপরে চলে গেল। রাত 12টায় আয়ান বাসায় আসলো। আয়ানের জন্য অপেক্ষা করতে করতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আজ আর কেউ তাকে ডেকে খেতে বলেনি। নীলিমা চৌধুরী আসছিলেন একবার। আয়ান, এই নাও কাগজ, এটাতে শখকে দিয়ে সাইন করে নেবে। আর এই নাও। আয়নের হাতে গান ধরে দিয়ে বলল, সাইন করে নেওয়ার পরে শখকে মেরে ফেলবে। আব্রাহাম চৌধুরীর কথা শুনে আয়ানের ইচ্ছে করছে তার বাবাকে খুন করে দিতে। তার সাহস কি করে হয় তার শখকে মারার কথা বলার? হ্যাঁ, বেশ বিরক্ত নিয়ে আয়ান বলল, এটা কিসের পেপার বাবা? এখানে শখের সাইন লাগবে কেন? তুমি চাও না তোমার ভাইয়ের খুনির মেয়ে শাস্তি হোক? হ্যাঁ চাই। তাহলে যাও। আয়ান কাঁপা কাঁপা হাতে ধরে নিয়ে উপরে চলে গেল। রুমে এসে শখের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আয়ান পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। কিভাবে আঘাত করবে এই নিষ্পাপ ফুলের মতো মেয়েকে, কিন্তু তার বাবা তো আবার ফুলের মতো ভাইকে ছেড়ে দেয়নি। এত ভাবার কি আছে? বাবার কথায় মেয়েটাকে মারতে এসেছিস, এত ভাবাভাবির কিচ্ছু নেই। ওর বাবা তোর ভাইকে মেরেছে, তুই ওকে মেরে দে। বলেই আয়ানের হাত শখের দিকে তাক করলো। কি হলো, মারছিস না কেন? শেষ করে দে এই ফুলের মতো মেয়েটাকে। আয়ান আর কিচ্ছু ভাবতে পারলো না, গানটা ফেলে দিয়ে বলল, না আপু, আমি এ কাজ করতে পারবো না। আমাকে মেরে ফেলো, তাও আমাকে এ কাজ করতে বলো না। কেন পারবি না? কাঁদছিস কেন? বাবার কথায় তো খুব নাচছিস। শোন, একটা কথা বলি, কোনো কাজ করার আগে 10 বার ভেবে করবি। বলে রুহি চলে গেল। শখ আজকে নিজে থেকেই মাঝখানে কোলবালিশ দিয়ে রেখেছিল। আয়ান কোলবালিশ সরিয়ে দিয়ে শখকে শক্ত করে জড়িয়ে ধরলো। সারা মুখে চুমু খেতে শুরু করলো। শখকে হারানোর ভয় ভিতরে জেগে বসছে। পুরো শরীর কাঁপছে আয়ানের। আর কোনো কিছু ভাবতে পারলো না, না খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা শখ কাউকে কিছু না বলে আনাব সাহেবের বাসায় আসলেন। শখকে দেখে আনাব সাহেব বেশ খুশি হলেন। মুনতাহা মায়ের মুখ কালো হয়ে গেছে শখকে দেখে। কিরে মা, কেমন আছিস? আমি জানতাম তুই আমাদের উপর রেগে থাকতে পারবে না। আমার বাবা কে চাচ্চু? কি তার পরিচয়? উনি কে ছিলেন? কেমন মানুষ ছিলেন উনি? সত্যি কি উনি আয়ান স্যারের ভাইয়ের খুনি? শখের প্রশ্ন শুনে আনাব সাহেব বেশ ভয় পেয়ে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মুনতাহার আম্মু বেশ অবাক হয়ে গেলেন। তোকে আমি সব বলছি, আর আগে আমাকে একটু সময় দে, আমি এসে তোকে সব বলছি। বলেই তাড়াতাড়ি করে চলে গেলেন। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে আসছে। আনাব সাহেবের আসার কোনো নামগন্ধই নেই। শখ বেশ বিরক্ত হয়ে বাসায় ফিরে আসলো। চৌধুরী বাড়িতে প্রবেশ করতে রুহি বলল, কোথায় গেছিল শখ? আপু, একটু আব্বুদের বাসায় গিয়েছিলাম। শুভ ভাই আর আপুকে দেখছি না যে। শুভ ওর বউকে নিয়ে চলে গেছে। এতদিন বাসা পাচ্ছিল না, তাই ছিল। আজ নতুন বাসা পেয়েছে তারা। আমাকে তো কিছু বলে নাই। আচ্ছা, বাবা মা কোথায়? স্যার কি আজকেও দেরি করে বাসায় ফিরবে? আজ বাসাটা এত ফাঁকা ফাঁকা লাগতেছে কেন আম্মু? সব লাইট অফ করে রাখছো কেন?
বাবা মা নিজের রুমে। আয়ান এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছে, বাসায় কেউ নেই, তাই বাসায় এই অবস্থা। স্যার এয়ারপোর্টের দিকে মানে? আয়ান তোমার মুখ দেখতে চায় না, তাই ও দেশ ছেড়ে চলে যাচ্ছে। আজ রাত 8টায় আয়ানের ফ্লাইট। কথাটা শোনা মাত্রই শখের মনে হলো কেউ তার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। আপু তুমি কি বলছো এসব? মজা করো না, নাকি তুমিও এখন সবার মতো বদলে যাবে? তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যে কথা বলছি? বিশ্বাস না হলে এয়ারপোর্টে গিয়ে দেখতে পারো। শখ আর কোনো কথা না বলে আয়ানকে কল করলো, কিন্তু আয়ান ফোনটা ধরলো না। শখ উপায় না পেয়ে দৌড়ে বেরিয়ে আসলো। মতিন চাচা, আপনি জানেন স্যার কোন এয়ারপোর্টে গেছে? জানলে আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ জানি, আপনি বললে নিয়ে যাব। তাহলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন। বলেই বেরিয়ে পড়লো শখ। রুহি শখের কথা ভেবে সেও রেডি হয়ে বেরিয়ে গেল। মেয়েটাকে রাত করে একা ছাড়া উচিত হবে না, তাই সেও আরেকটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। আয়ান এয়ারপোর্টে এসে ফ্লাইটের জন্য অপেক্ষা করছে। এখন 7:30 বাজে। শখ এয়ারপোর্টে এসে আয়ানকে পাগলের মতো খুঁজতে লাগলো। অবশেষে খুঁজে পেলো, দৌড়ে আয়ানের কাছে চলে গেল। আপনি চলে যাচ্ছেন কেন স্যার? আমি কি অন্যায় করেছি আমাকে এভাবে ছেড়ে চলে যাচ্ছেন? তার কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। আমি একটা খুনির মেয়ের সাথে থাকতে পারবো না। তোমার মুখও দেখতে চাই না। তোর মুখ যেন আমার কোনোদিন দেখতে না হয়, তার আগে যেন আমার মৃত্যু হয়। একদম বাজে কথা বলবে না। আমি জানি আপনি রাগ করে বলেছেন। আপনি আমাকে একটু সময় দিন, আমি সবকিছু ঠিক করে দিব। পারবে আমার ভাইকে ফিরিয়ে দিতে? আপনি আমাকে মেরে ফেলুন, তবুও আমার থেকে দূরে সরে যাবেন না। আমি বাঁচতে পারবো না, আমার বেঁচে থাকাটা মৃত্যুর সমান হবে স্যার। প্লিজ আমাকে এইভাবে একা ফেলে চলে যাবেন না। আমাকে ঘৃণা করছো না কেন শখ? যাকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না। কিন্তু আমি তোমাকে ঘৃণা করি। তোর মুখ দেখতে চাই না। চলে যাও আমার মুখের সামনে থেকে। শখ মাটিতে বসে আয়ানের পা ধরে বসলো। সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। শখ কান্না করতে করতে বাচ্চাদের মতো বায়না ধরে বসলো। আমাকে ছেড়ে যাবেন না স্যার। আপনি ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। আপনি চলে গেলে আমি খুব একা হয়ে যাব। আমাকে ভালোবাসার মতো আপনি ছাড়া কেউ নেই। দয়া করে আমার থেকে দূরে সরে যাবেন না। আমার এই ভালোবাসাটুকু কেড়ে নেবেন না। আমাকে ছেড়ে যাবেন না। এখানে বেশিক্ষণ থাকলে দুর্বল হয়ে পড়বে। না, এখান থেকে চলে যেতে হবে। আয়ান শখকে নিজের পা থেকে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম নাটক করবে না। আমার থেকে দূরে থাকো। তোমার মতো মেয়ের মুখ দেখাও পাপ। আয়ান কোনো কথা না বলে হাঁটা শুরু করলো। আয়ানের ফ্লাইটের সময় হয়ে এসছে। শগরে দৌড়ে আয়ানের কাছে আবারও গেল। স্যার, আমি আপনার দুটো পায়ে পড়ি, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। শখ ঠিকমতো কথাও বলতে পারছে না, গলায় আটকে যাচ্ছে কথা। শখের এমন করুণ অবস্থা থেকে আয়নের ইচ্ছে করছে সবকিছু ভুলে শখের বুকে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু তা না করে শখকে হালকা করে ধাক্কা দিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে গেল। রুহি এসে শখকে ধরে ফেলল। শখ দৌড়ে আয়নের কাছে যেতে চাইলে সিকিউরিটি গার্ড শখকে ভেতরে যেতে দিল না। আপু, উনি চলে যাচ্ছেন কেন? ওনাকে বলো না আমাকে ছেড়ে যেন না যায়। উনি কি জানে না উনি ছাড়া আমার ভালোবাসার কেউ নেই? আপু, ওনাকে আটকাও না। আমি তোমাদের সব কথা শুনবো। তুমি শুধু ওনাকে আমার কাছে এনে দাও। শখের এমন পাগলামি দেখে রুহির চোখেও পানি চলে আসলো। কোনো মতেই শখকে টেনে নিয়ে বাসায় গেল। এই সব কিছু দূর থেকে দেখে তৃপ্তির হাসি হাসলো মিহু, কিন্তু খুশি হতে পারলো না আব্রাহাম চৌধুরী। উনি কি করতে চাইলেন? তার ছেলে ঠিক উল্টো কাজ করে বসলো। এখন জান্নাতকে কি উত্তর দেবে? সবকিছু আরো কঠিন হয়ে গেল। এখন কোনো উপায়ই শখকে দিয়ে সাইন করে নেওয়ার। আহনাব সাহেবও পেছনে সরে গেছে। এটা ভালো করেই জানেন পিয়াজ বা শখের কোনো ক্ষতি করতে পারবে না। শুভ যতদিন আছে মুনতাহার শরীরে একটা ফুলের টোকাও দিতে পারবে না সে। মিহুর কথা শুনে কত বড় ভুল করেছে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আয়নকে পাওয়ার জন্য মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। আমিও বোকার মতো এই মেয়েটার কথা শুনলাম, এখন সব কিছুই হারাইলাম। বলেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন আব্রাহাম চৌধুরী। আপু, তুমি ওনাকে এনে দাও। আমি কিছু শুনতে চাই না। আমার ওনাকে চাই। উনি তো জানেন উনি ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। তাহলে উনি কেন ছেড়ে চলে গেলেন? উনিও কি বুঝিয়ে দিলেন সবাই চিরদিন পাশে থাকে না? হতেও পারে সব। আয়ান তোমার ভালোর জন্যই এই সব কিছু করছে। আমার ভালো দিয়ে কি হবে সেই ভালোতে যদি ওনাকে না পাই? রুহি আর কোনো কথা বলল না, চুপচাপ নিজের রুমে চলে গেল। এভাবেই কেটে গেল 3টি মাস। সেদিনের পরে শখ আর কারোর সাথে কোনো কথা বলে না। চারদিকে বিশ্বাসঘাতক দিয়ে ভরে গেছে। আবার যদি কেউ ঠকিয়ে দিয়ে চলে যায়, এখন মানুষকে বিশ্বাস করতে খুব ভয় হয় শখের। 4 দেয়ালের রুমে নিজেকে বন্দি করে ফেলেছে শখ নিজেকে। আজকাল শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। মাথা ঘুরে বমি বমি পায় শখের। নীলিমা চৌধুরী শখকে কিছু বলতে চায়, কিন্তু আব্রাহাম চৌধুরীর জন্য বলতে পারে না। শখ ঠিক করে নিয়েছে
এই বাসায় আর থাকবে না, চলে যাবে। তার জন্য নির্মল চৌধুরীর কাছে অনুমতি নেওয়ার জন্য রুমের কাছে আসতেই শুনতে পেল রুহি আপু আসছে। আম্মু আসবো? আরে শখমা, তাড়াতাড়ি ভেতরে আসো, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। এটাই সুযোগ, তোমার বাবা বাসায় নাই। কি বলবে মা তুমি শখকে? আর শখ, তোমার হাতে ওটা কিসের কাগজ? ডিভোর্স পেপার। রুহি অবাক হয়ে বলল, ডিভোর্স পেপার? কার ডিভোর্স পেপার? তুমি এসব নিয়ে ঘুরছো কেন? আমি ঘুরছি না আপু, উনি চলে যাওয়ার 15 দিন পর আমার নামে যে পার্সেলটা এসেছিল এটাই সেটা। উনি আমার থেকে মুক্তি চায়, আমার মুখ কোনোদিনও দেখতে চায় না। অনেক তো হলো অপেক্ষা, এবার আমি নিজের রাস্তা দেখতে চাই। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো। আমি তোমাকে নিজের মেয়ে মনে করি, ছেলের বউ না, তাই আমার মেয়ে যা ভালো মনে করবে তাই হবে। মা তুমি এসব কি বলছো? আর আয়ান ডিভোর্স পেপার পাঠিয়েছে? এটা অসম্ভব। আমি যদি মারাও যাই তাহলেও বিশ্বাস করব না। কই দেখি। রুহি শখের হাতে এই পেপারটা নিয়ে দেখলো সত্যি। রুহি নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। হঠাৎ করে শখের শরীরটা গুলিয়ে উঠলো। শখ দৌড়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর ফিরে এসে শখ যা শুনলো, খুশিতে শখের চোখ চিকচিক করে উঠলো। পরক্ষণে মনে হলো আয়াত তার মুখ দেখতে চায় না, তাহলে সে আর এক মুহূর্তে এ বাসায় থাকবে না, এক্ষুনি চলে যাবে। রুহি তার মাকে বলছিল, মা তুমি জানো না আজকে আয়ান আসবে, তবুও শখকে যাওয়ার অনুমতি দিলে? যে করেই হোক শখকে আটকাতে হবে, দুজনকে আবার এক করতে হবে। আমরা কেন ধরে রাখতে যাব? যার বউ সেই ধরে রাখবে। কষ্ট তো আর কম দিল না মেয়েটাকে। মা তুমি এসব কি বলছো? বললাম না ওকে ছেলের বউ হিসেবে না, একজন মা হিসেবে বলেছি চলে যেতে। যে তার খারাপ সময় একা ফেলে চলে গেছে, এখন শখেরও উচিত নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেওয়া। মা তুমি আয়ানকে ভুল বুঝছো, সত্যিটা জানতে পারলে সত্যি আফসোস করবে। বলেই রোহিত চলে গেল। শখ তাড়াতাড়ি করে লাগেজ গুছিয়ে নিচে আসলো। নীলিমা চৌধুরী থেকে বিদায় নিয়ে দরজা খুলে সামনের দিকে এগোতে গিয়ে থেমে গেল। কলিং বেল চাপ দেওয়ার আগেই দরজা খুলে যাওয়াতে আয়ান বেশ অবাক হলো। শখ আয়ানকে দেখে তাড়াতাড়ি করে নিজের মুখ লুকিয়ে ফেললো। এতে আয়ান বেশ বিরক্ত হলো, প্রকাশ করলো না। ইচ্ছে করছে শখকে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু নিজের ইচ্ছেটা নিজের মনে রেখে দিল। রুহি আপু, এই মেয়ে এখনো এই বাসায় কি করছে? কেন রেখেছো এখনো? পেছনে তাকিয়ে দেখলো শখ নেই। আর সমস্যা নেই ভাই, ও চলে গেছে, আর আসবে না কোনোদিন। এবার তুই খুশি? আয়ানের মনটা খারাপ হয়ে গেল। সত্যি চলে গেল? ওইদিকে কোথায় যাচ্ছিস? তোর রুম উপরে, নাকি আবার চলে যাবি? আরে আর কোনো কথা না, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। শখ দৌড়েই বেরিয়ে আসছে। প্রচন্ড খারাপ লাগছে, হাত পা কাঁপছে। কোনো একটা গাড়ি নিয়ে আয়নাব সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা দিল। খুব কষ্ট হচ্ছে। কষ্টের অনুভূতিগুলো কেন কাউকে বোঝানো যায় না? হ্যাঁ, এতদিন পরে নিজের প্রিয় মানুষটির সামনে পেয়েও চোখের তৃষ্ণা মেটাতে পারলাম না। শখ আর কোনো কিছু ভাবতে পারছে না। কোনো রকমে আয়নাব সাহেবের বাসায় আসলো। ক্লান্ত শরীরে ড্রয়িং রুমে প্রবেশ করলো। ভরা সন্ধ্যাবেলা মেয়েকে এভাবে আসতে দেখে আয়নাব সাহেব বেশ ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি করে উঠে শখের কাছে আসলেন। আয়নাব সাহেব কিছু বলতে হবে তার আগে শখ আয়নাব সাহেবের বুকে ঢলে পড়লেন। আয়নাব সাহেব বেশ ভয় পেয়ে গেল। আব্রাহাম চৌধুরী কোনো ক্ষতি করলো না তো? শখের যদি কিছু হয় তাহলে লাশ ফেলে দিব। বলেই শখ শখ বলে ডাকতে শুরু করলো, কিন্তু শখের কোনো সারা শব্দই পাচ্ছে না। মুতাহারাম্মু, দাঁড়িয়ে কি দেখছো? ডক্টরকে কল করো তাড়াতাড়ি। মুনতাহার তাড়াতাড়ি করে ডক্টরকে কল করলো। শখকে কোনো রকমে নিজের রুমে শুয়ে দিলেন আহনাব সাহেব ও তার স্ত্রী। মুনতাহার শখের হাত পা তেল দিয়ে মালিশ করে দিচ্ছে, তবুও জ্ঞান ফিরছে না। একটু পর ডক্টর এসে শখকে দেখে চিন্তিত হলো। তারপর খুশি হয়ে আহনাব সাহেবকে বলল, কংগ্রাচুলেশন, আপনি নানু হতে চলেছেন। আপনার মেয়ে 3 মাসের প্রেগনেন্ট। অতিরিক্ত ভয় আর দুশ্চিন্তার কারণে জ্ঞান হারিয়েছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, একটু পরে জ্ঞান ফিরে আসবে। ভয় পাওয়ার কিছুই নেই, কিন্তু এই সময়ে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, কোনো অযত্ন চলবে না। ওনাকে একদম চিন্তামুক্ত রাখতে হবে। কিন্তু উনি তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না, প্রচুর চিন্তা করে। এভাবে চলতে থাকলে এর বাজে প্রভাব বাচ্চার উপর এসে পড়বে। আহনাব সাহেব খুশি হয়ে বলল, তো বলছেন ডাক্তার আমি নানু হব? আজ আমি পুরো এলাকায় মিষ্টি খাওয়াবো। আপনি একদম চিন্তা করবেন না, আজ থেকে কোনো অযত্ন হতে দিব না। বলেই ডক্টরের বিল মিটিয়ে ডক্টরকে এগিয়ে দিয়ে আসলো। খুশি হওয়ার কিছু হয় নাই, ও তোমার নিজের মেয়ে না। শুধু শুধু টাকা খরচ করে মিষ্টি কেনার কি দরকার? টাকাগুলো নষ্ট হবে। আহনাব সাহেব চোখ গরম করে তাকালো মুনতাহার মায়ের দিকে। উনি মুখ ভেঙচি কেটে চলে গেলেন। আহনাব সাহেব শখের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। চাচ্চু, আমার সন্তানের জন্য তোমার কোনো টাকা নষ্ট করতে হবে না। এমনিতেই আমার জন্য যা করেছো তোমরা, তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না।
আমি থাকতে আমার মেয়েকে আর কোনো চিন্তা করতে দিব না। কিরে মা, এতটাই পর হয়ে গেছি, এখন আর আমাকে বাবা ডাকিস না? খুব বেশি অন্যায় করে ফেলছি, তার জন্য এত বড় শাস্তি দিচ্ছিস? আমাকে চাচু বলে ডাকবি না, আমাকে বাবা বলে ডাকবি। আর একটা কথাও শুনতে চাই না। রাহেলার কথায় কিছু মনে করবি না। আমি যতদিন বেঁচে আছি তোকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না, একদম চিন্তা করবি না। এখন তুই একা না, তোর ভেতরে ছোট্ট একটা প্রাণ আছে। তুই কষ্ট পেলে সেও কিন্তু কষ্ট পাবে। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি।